নমস্কার বন্ধুরা, আবার একবার ভোটের কথায়। গতকাল যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কেন্দ্র থেকে বিভিন্ন মানুষ আসছেন, যেহেতু আমাদের রাজ্যে যে কোনো কারণেই হোক বক্তা কম পড়ি আছে, সেহেতু কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীরা নিয়ম করে আসছেন আমাদের রাজ্যে, এবং তারা এমনিতে বেশি খুব একটা আসেন না, কিন্তু ইলেকশনের আগে আগে ডেফিনেটলি আসেন, এবং ইলেকশনের আগে যে সমস্ত উদ্বোধন থাকে সেগুলোতে আসেন। তো এখন খুব আসছেন এবং এসে বক্তৃতা দিচ্ছেন, ঝোড়ো বক্তৃতা দিচ্ছেন, এক দিন 4-5টা করে সভা করছেন, এখান থেকে ওখান থেকে এখান যাচ্ছেন। তার আগে ব্যক্তিগতভাবে আমি একটু সাফার করি, তার কারণ হঠাৎ করে দেখি আমার চেম্বারটা একদম এয়ারপোর্টের কাছে, তো সেখানে হঠাৎ করে রাস্তার গাড়ি একদিকে বেঁকিয়ে দেওয়া হচ্ছে, একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, একদিকে ব্রিজ বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? ওনারা পাস করছেন, হয় যাচ্ছেন না ফিরছেন। তো যাই হোক, এনারা এসে এক সময় এক রকম অদ্ভুত কথা বলছেন। তার মধ্যে কয়েকটা কথাতে আমার একটু গায়ে লাগছে, দৃষ্টি আকর্ষণ করছে, সেহেতু আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। যেমন ধরুন সংবিধান নিয়ে অনেক কথা উঠছে, এক জায়গায় এক রকম বলছে। যেমন বিরোধীরা, মানে ধরুন আমাদের রাজ্যে যারা শাসক দল, তাদের বক্তব্য হচ্ছে সংবিধান চেঞ্জ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আরে বাবা, সংবিধানটা চেঞ্জ করতে হবে তো, কাউকে না কাউকে তো করতে হবে। যে মানুষটা মাননীয় B.R. আম্বেদকর 1952 সালে একটি টেম্পোরারি কনস্টিটিউশন লিখেছিলেন, এবং উনি লিখেছিলেন এটা 6 মাসের বেশি ব্যবহার করো না ভাই, একদম পরিষ্কার লিখেছিলেন। সেই কনস্টিটিউশন আজকে 75 বছরের কাছাকাছি, 47-এ 75 হয়েছে, 1947 থেকে ধরলে এখন স্বাধীনতার 75 বছর চলছে, ওটা আর 5 বছর কম, মানে 70 বছর। তো 70 বছর ধরে একটা সংবিধান চলতে পারে? যে সময় সংবিধানটা হয়েছে সেই সময় না ছিল ইন্টারনেট, না ছিল এত AI এর যুগ, না ছিল এত দ্রুত গতির জীবন। আজকে সমস্ত কিছু দ্রুত চলছে, আর আইন ব্যবস্থা পড়ে আছে সেই মানদাতার আমলে। একটা রুগী দোষীকে দোষী সাব্যস্ত করতে 20 বছর 25 বছর চলে যাচ্ছে। রাজীব গান্ধীর হত্যার কথা মনে আছে? নলিনী মুরগান, যে দুজন প্রাইম সাসপেক্ট ছিলেন, তারা আলটিমেটলি তাদের একজন তো সন্তানের জন্ম দিলেন, এবং শুধু সন্তানের জন্ম দেয়া নয়, সন্তান জন্ম দেওয়ার ফলে তার সাজা যাবজ্জীবন হয়ে গেল। আলটিমেটলি এতদিন ধরে তারা ছিলেন যে তাদের সাজা হলোই না। আমি জানি না ওরা যাবজ্জীবনে এখনো আছেন না তারা ছাড়া পেয়ে গেছেন। আমাদের একটা ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থাও কত সময় লেগে যায় বেরোতে। তো সেখানে সংবিধানটা পাল্টাতে হবে, অন্তত বিচার ব্যবস্থার ক্ষেত্রে তো পাল্টাতে হবে। সংবিধানের আরেকটা বড় জায়গায় আমার বক্তব্য রয়েছে যে সময় সংবিধান হয়েছিল এবং যেখানে তপশিলি জাতি উপজাতি এদের সংরক্ষণের কথা বলা হয়েছিল, পরবর্তীকালে ওবিসিও তার মধ্যে যোগ হয়, সেটার একটা সঙ্গত কারণ ছিল। কারণ সেই সময় আমাদের দেশ ব্রিটিশ সরকারের অধীনে থেকে দারিদ্র্যের একদম শেষ সীমায় এসে পৌঁছেছে। কিছুই নেই, সমস্ত কিছু লুটে পুটে নিয়ে চলে গেছে ব্রিটিশ রাজ। আমাদের প্রত্যেকটা মন্দির থেকে মসজিদ থেকে যত ধন সম্পত্তি ছিল সেই সময়কার আগেকার দিনের রাজারা সব যেখানে সব জমিয়ে রেখেছিলেন, তখন তো আর সুইস ব্যাংক ছিল না, জমিয়ে রেখেছিলেন, সেগুলো সব ওরা নিয়ে চলে গেছিল। তো আমাদের গরিব ছিল, অশিক্ষিত ছিল, গ্রামের মধ্যে বিদ্যুৎ নেই, কিছু নেই, সেখানে যারা কষ্ট করে পড়াশোনা করতেন এই সমস্ত আদিবাসী মানুষজন, তাদের জন্য সত্যিই সংরক্ষণের প্রয়োজন ছিল। কিন্তু সেই ব্যবস্থা কি আজও আছে? আমি মেডিকেল কলেজে পড়েছি, আমার প্রচুর বন্ধু তপশিলি জাতি উপজাতি হিসেবে আমাদের সাথে পড়েছে। আমি ব্রাহ্মণ সন্তান, আমার তো জেনারেল কোটা ছাড়া কোনো গত্যন্তর নেই, এবং আমার গোটা ফ্যামিলি সেভাবে চলবে দিনের পর দিন। আজকে আমার মেয়ে ক্লাস 12-এ, সে উচ্চ মাধ্যমিক দেবে, এবং তার সাথে সেও ডাক্তারি পড়তে চায়। এত কিছুর পরও কীভাবে ডাক্তারি পড়তে চায় জানি। আমি বারবার বলি, ওরে গাধা, ডাক্তারি পড়িস না, প্রচুর চাপ আছে, সারা জীবন আমার মতো করে যাবি, ঘরে খেয়ে বোনের মোষ তাড়িয়ে যাবি, মানুষকে সেবা করবি আর গালাগাল খাবি, যার তুই ভালো করতে যাবি সেই তোকে সে পিটিয়ে যাবে যদি সে খারাপ হয়। কত করে বললাম, তাও সে ডাক্তারি পড়বে, কারণ একটু বুঝে গেছে যে বাবা যদি প্র্যাকটিসটা জমিয়ে যেতে পারে তাহলে সেটা দিয়ে তার কাজ চলে যাবে। বুঝতে পারছে না যে AI এলে কী হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কী সর্বনাশটি করবে ওর, সেটাও বুঝতে পারছে না। যাই হোক,
তো আমারই মেয়ে বোকাশোকা টাইপের একটু, কিন্তু প্রশ্নটা তা না। প্রশ্নটা হচ্ছে ওকেও সে জেনারেল কোটাতেই ঢুকতে হবে। ওর বন্ধুরা যারা এই প্রাইভেট এডুকেটার ইনস্টিটিউটে পড়ছে, এই সমস্ত আকাশ ফিরছি হ্যানা তেনা, তাদের মধ্যে অনেক আছে এরকম তপশিলি জাতি উপজাতির, কিন্তু তারা এই সমস্ত প্রাইভেট টিউশনগুলোর খরচা বেয়ার করতে পারছে। তারা গাড়ি করে যাতায়াত করে। আমার সময় যারা আমার বন্ধু ছিল তারাও ফাইন্যান্সিয়ালি উইক বলে অনেকের মনে হয় না, হ্যাঁ দু একজন ছিল যারা সত্যিই গরিব ছিল, একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিল, সেরকম কিছু সংখ্যায় ছিল। ভালো করে কথা বলতে পারতো না, শয়ের দোষ হতো, আমরা বলতাম শয়ে হড়কাচ্ছে, মজা করতাম, যেন র্যাগিং হয়, কলেজে তো র্যাগিং হতো, বলতাম শয়ে হড়কাচ্ছে। হ্যাঁ, প্রত্যন্ত গ্রাম থেকে মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, শিলিগুড়ি, হ্যাঁ এই সমস্ত জায়গা থেকে আসতো। তাদের কথা বলছি না আমি, কিন্তু বেশিরভাগ লোকজন, আমাদের 158 জন বোধহয় ছাত্র ছিল, তার মধ্যে ধরুন প্রায় কিছু না হলেও প্রায় জেনারেল কাস্ট ছিল হয়তো 70-80, আর বাকিটা পুরোই ছিল, মানে বাকি 70 ছিল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। তো এদের মধ্যে মেরে কেটে 10 জন হতে পারে এই 158 জনের যাদের সত্যি এই ফেসিলিটিটা দরকার ছিল, আর বাকিরা কিন্তু অপব্যবহার করেছে। এমনও বন্ধু আছে আমাদের যে এই তপশিলি জাতিভুক্ত হয়ে ঢুকেছে, তারপর বিবাহ সূত্রে এমন কাউকে বিয়ে করেছে যে জেনারেল কাস্টের, কিন্তু সে নিজের টাইটেলটা লেখে না, সারনেমটা লেখে না পেয়ে যাওয়ার পর, কিন্তু সে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছু কিন্তু তপশিলি জাতিভুক্ত হয়েই করেছে বা উপজাতিভুক্ত হয়ে, কিন্তু তারপর তার বিবাহ হয়ে যাওয়ার পর সে নিজের আগের টাইটেলটা লেখে না। কেন লেখে না? কারণটা আমি জানতে পারছি পেশেন্টদের কাছ থেকে। রুগীরা আবার আরেক সাংঘাতিক, তারা আবার টাইটেল দেখে ডাক্তারের কাছে যায়। আমাকে অনেক পেশেন্ট এসে বলে, কেন আমি আপনার কাছে এসেছি জানেন? কারণ আপনি জেনারেল কোটাতে পাস করেছেন। কারণ পেশেন্টদের মধ্যে একটা অদ্ভুত ভুল ধারণা থাকে, এটা ভুল ধারণা। কারণ আমার এমন বন্ধু আছে যে তপশিলি জাতি হিসেবে ঢুকেছে, কিন্তু সে আমার থেকে কেন অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টের থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুতরাং আমরা দুটো কাজ করছি, এই তপশিলি জাতি উপজাতি করে। 1 নম্বর হচ্ছে কিছু লোককে বেকার সুবিধে পাইয়ে দিচ্ছি, আর 2 নম্বর হচ্ছে যারা প্রকৃতপক্ষে তাদের মধ্যে মেধাবী, যাদের অ্যাকচুয়ালি একটুখানি ব্যাকআপ দরকার ছিল এই জায়গায় ওঠার, তাদেরকে আমরা নিচু করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, অপমানিত করছি। ইউপি, এমপি মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ছেড়ে দিন, ওদের ওখানে তো জাতপাত দিয়ে সমস্ত কিছু নির্ধারণ হয়, বিবাহ, মার্সি কিলিং, হেনা তেনা, আর কত কি আছে। হ্যাঁ, নিচু জাতের উঁচু জাতের লোকজন নিচু জাতের লোকেদের ছায়া পর্যন্ত মানায় না, বাড়িতে কাজ করতে দেয় না, কত কি আছে এরকম সমস্যা। আমাদের পশ্চিমবঙ্গে এত কিছু নেই বটে, কিন্তু এই জিনিসগুলো মানুষের মধ্যে আছে। প্রফেশনের ক্ষেত্রে দেখে নেয়, বিবাহের ক্ষেত্রে দেখে নেয়, নিজের কাজটা গোছানোর সময় দেখে নেয় যে তপশিলি জাতি উপজাতিভুক্ত কিনা, অথচ অ্যাডভান্টেজ নেওয়ার সময় তারা কিন্তু ওই তাদের কাস্ট সার্টিফিকেটটা শো করে সেই জায়গায় ঢোকে, এবং এসসি এসটি এই সমস্ত করে বেরিয়ে যায়। অথচ এরাই কিন্তু বলতে চায় না। আমার এক বন্ধু বা সিনিয়র বা জুনিয়র যাই বলুন না কেন, আমার সাথে সিনিয়র রেসিডেন্সি করেছিল দিল্লিতে। সে শুধু তার নাম কুমার লিখত, কুমারের পরেরটা লিখত না। তেমনি আমাদের অনেক ডাক্তার আছে, তিনি শুধু তার নামটা লিখতেন, তার সারনেমটা লিখতেন না, বা নামটা হচ্ছে হয়তো সাম কুমার, তারপর একটা সাম, সারনেমটা লিখতেন না, অমুক কুমার, বাস হয়ে গেল। মানে আমি লোকাচ্ছি, নিজের কাজটাকে লোকাচ্ছি, অথচ আমার যখন প্রয়োজন হচ্ছে সেটাকে আমি রিভিল করছি। এরকম ভুড়ি ভুড়ি আছে, এবং আমি বলবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, 100 জনের মধ্যে 10 জন মাত্র যার জেনুইন প্রয়োজন আছে, বাকি এই 90 জন এটার অ্যাডভান্টেজ নিচ্ছে এবং সাফার করছি আমরা যারা জেনারেল কাস্ট। আর আজকে এই কেন্দ্রীয় সরকার, এদের লোকজন এসে বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা এই কাস্ট প্রথা তুলব না, উল্টে সেটা রাখবো, আরও বেশি করে সংরক্ষণ করব। তার মানেটা কি? এরা ভোটের রাজনীতির জন্য আমাদেরকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। এবার আমরা সংখ্যা লঘু হয়ে বেকার হয়ে যাব। অথচ যারা অ্যাকচুয়ালি সমস্ত কিছু করতে পারে,
যাদের এই কাস্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজন ছিল না, দরকার নেই, যারা অলরেডি ভালো জায়গায় ভালো পরিস্থিতিতে রয়েছে, পড়াশোনার ফ্যাসিলিটি পাচ্ছে, কাজের ফ্যাসিলিটি পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তারা সেই অ্যাডভান্টেজটা নিয়ে চলেছে। আর আমাদের কেন্দ্রীয় সরকার সেটাকে শুধু ভোটের জন্য এনকারেজ করছে। তাদের এতটুকু দায়িত্ব নেই যে তারা বুক চাপড়ে বলুক যে না আমরা সংবিধানটা পাল্টাবো এবং এখানে একটা ডেফিনেট কিছুর ভিত্তিতে কিভাবে হবে সেটা তারা ডিসাইড করবেন। আমার থেকে অনেক বড় বড় গুণী গুণী মানুষ ওখানে বসে আছেন, পভার্টি রেঞ্জ অনুযায়ী হোক, এটা সবচেয়ে ভালো প্রসেস। যে গরিব সে ফ্যাসিলিটি পাক, কাস্ট নয়। যদি একটা ব্রাহ্মণ গরিব হয় তাকে সেই ফ্যাসিলিটিটা দেওয়া হোক, আর যে ওবিসিটি মার্সিডিস চড়ে তার কাছ থেকে ওবিসিটা নেওয়া হোক। তার কাস্ট সার্টিফিকেট দেখিয়ে একটা জায়গায় ঢোকার কোনো অধিকার নেই। আমাদের বন্ধুরা এক একজন প্রফেসর হয়ে এইচওডি হয়ে গেছে শুধু কাস্টের জন্য, কাস্ট সার্টিফিকেট ছিল তার, অথচ সে আর 5টা ডাক্তারের মতো রয়েছে। আর নর্মাল যারা আছে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে এখনো আরো 2টো প্রমোশন লাগবে সেই জায়গায় পৌঁছাতে। তো এই জিনিসগুলো খারাপ লাগে না? এবং এইটার জন্য বিদ্রোহ শুনতে হয় না যে প্রফেসর এইচওডি হয়ে গেছে, তাকে তো দুবেলা এরা গালি দিচ্ছে, বিদ্রোহ করছে। এটা কি ভালো জিনিস হচ্ছে নাকি? চূড়ান্ত খারাপ জিনিস হচ্ছে। দুটো দিক থেকেই অপমানিত হচ্ছে সোকল যারা কাস্ট অ্যাডভান্টেজ নিচ্ছেন। অথচ এই জিনিসটা যাদের করার কথা সেই সরকার উল্টে বলছে এগুলো করব না। উল্টে আমাদের রাজ্য সরকারের দলও সেই একই জায়গায় রয়েছে, তারাও একই জিনিস চাইছে। কারণ তাদের একটাই ব্যাপার, তারা ভোট ব্যাংক বাঁচাচ্ছেন। কারণ এটা তো একটা অ্যাডভান্টেজ দিয়েছিল, এটা তো ওই স্ত্রীগুলোর মতো। স্ত্রীতে যেমন আমি পেয়ে যাচ্ছি খাটাখাটনি না করে একটা অ্যামাউন্ট প্রতি মাসে পেয়ে যাচ্ছি, তেমনি এখানেও তো তাই। আমি যোগ্য না হয়েও আমি ভালো চাকরি পেয়ে যাচ্ছি, ভালো পেয়ে যাচ্ছি, র্যাঙ্ক পেয়ে যাচ্ছি জয়েন্ট এন্ট্রান্সে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে, যে আমি SC ST OBC বলে। এটা পাল্টানোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কেউ বলছে না, একটা দলও এই নিয়ে কোনো কথা বলছে না। অদ্ভুত ব্যাপার। অথচ লজিস্টিক্যালি এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে গরিবের ভিত্তিতে তুমি ভাগ করো, কাস্টের ভিত্তিতে না। কারণ সেটা হয়েছিল 1952 সালে, আর আজকে আমি 2024-এ রয়েছি। মানুষ আজকে চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, আরো কত কি হয়েছে। AI এমনভাবে ঢুকছে যে আজকে মানুষ সব কিছু করতে পারবে। যেভাবে স্টেম সেল থেরাপি চলছে, হয়তো বড় বড় অসুখগুলো উঠে যাবে। ডায়াবেটিস, হাইপার টেনশন, অ্যাজমা লোকে শুনবে যে কোনো এক সময় ছিল। এই জায়গায় গিয়ে যদি আমি আজও SC OBC আর ST এই কাস্টিং সিস্টেম চালিয়ে যাই আর ক্রমশ জেনারেল কাস্টকে সংখ্যালঘু করতে থাকি, তার ফল কিন্তু ওভারঅল ভালো হবে বলে আমার মনে হয় না। উল্টে মেধা ক্ষতি হচ্ছে, মেধা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেধা বেকার হচ্ছে এবং মেধারা কষ্ট পাচ্ছে, মানসিক অবসাদে ভুগছে। এবং তারাও মানসিক অবসাদে ভুগছে যারা SC ST শো করে উঠে এসছে, অথচ তারা যথেষ্ট মেধাবী বা মেধাবী নয়, কিন্তু তারা দুবেলা গালি খাচ্ছে তারা স্বল্প মেধার বা মধ্য মেধার বলে। একটু ভাববেন, আমরা যাদের ভোট দিচ্ছি, যাদের ভোট দিয়ে আনছি, তারা সত্যি আমাদের এই সমস্ত সমস্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে কিনা, নাকি তারা শুধু ভোট ব্যাংক তোষণ করে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মতামত দেবেন। নমস্কার।